প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমি উপস্থিত হয়েছি বিবিএ ফোর্থ ইয়ার অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিবিএ ফোর্থ ইয়ারের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটির কোড হচ্ছে 242605। এই টপিক্সে, এই সাবজেক্টের আমরা যে আজকের ক্লাস নাম্বার 4, এবং এই ক্লাস নাম্বার 4-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টপিক্সটির নাম হচ্ছে ডিজাইনিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস অ্যান্ড অ্যাপ্লিকেশনস টু ই বিজনেস। তো যাই হোক, এই আজকের এই ক্লাসের যে বিষয়বস্তুগুলো আমরা একটার পর একটি আলোচনা করব, এবং আশা করি তোমরা শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি উপভোগ করবে। শুরুতেই তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে কন্টেন্ট, সেই কন্টেন্টের যে শুরুতেই যে বিষয়টি, সেটি হচ্ছে দ্য রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দ্য সাপ্লাই চেইন। অর্থাৎ সাপ্লাই চেইনের ক্ষেত্রে যে আমাদের যে সাপ্লাই চেইন রয়েছে, সেই সাপ্লাই চেইনের ক্ষেত্রে আসলে যে বন্টন বা ডিস্ট্রিবিউশন, সেই বন্টনের আসলে ভূমিকাটা কি। ঠিক আছে, তো যাই হোক, শুরুতেই যদি আমরা চিন্তা করি, আমি এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, স্লাইডে দেখো যে টাইমলি ডেলিভারি অফ প্রোডাক্ট। তো টাইমলি ডেলিভারি অফ প্রোডাক্ট এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো যেন সময় মতো ডেলিভারি দেওয়া যায়। নাম্বার 2-তে দেখো মেইনটেইন স্টক অফ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের যে তোমার হচ্ছে যে আমাদের যে স্টক থাকবে, সেই স্টকগুলোর কিন্তু যথাযথ মেইনটেইন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এরপরে দেখো কি বললো এখানে, যে প্রোভাইডস মার্কেট ইনফরমেশন, অর্থাৎ মার্কেট ইনফরমেশন, তথ্য যে আমরা পাবো, সেই তথ্য পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সাহায্য সহযোগিতা করে, বা সেখানেও ভূমিকা রয়েছে। আরেকটি ব্যাপার দেখো, প্রমোশন অফ গুডস। শিওর, সাপ্লাই চেইন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যদি না থাকে, অর্থাৎ বন্টন প্রণালী যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই তোমার যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইন কিন্তু ভঙ্গুর হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই গুডসের প্রমোশনটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ গুডসের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি ভাইটাল রোল প্লে করে। এরপরে দেখো প্রোভাইড ফাইন্যান্স, অনেক সময় অর্থ ফাইন্যান্স করার ক্ষেত্রেও কিন্তু কাজে দিবে, কেননা সাপ্লাই চেইনে তোমার হচ্ছে যে বন্টন প্রণালীর মাধ্যমে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অর্থ চলে আসতে পারে অনেক সময়। এরপরে দেখো প্রোভাইড ফাইন্যান্সের কথার পরে আমরা বলছি জেনারেট এমপ্লয়মেন্ট, অর্থাৎ অনেক সময় মানে বেশিরভাগ সময় এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কিন্তু অনেকগুলো মানুষ কাজ করে। সেক্ষেত্রে কিন্তু এদের যে তোমার হচ্ছে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ অনেক আনএমপ্লয়মেন্ট থেকে কিন্তু এমপ্লয়মেন্ট হয়ে থাকে। এরপরে দেখো ডিস্ট্রিবিউশন অফ রিস্ক, অর্থাৎ আমাদের যখন আমরা এই ডিস্ট্রিবিউট করে দেব, অর্থাৎ সাপ্লাই চেনের মধ্যে যখন ডিস্ট্রিবিউশনটা চলে আসবে, বন্টন প্রণালীটা চলে আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু এই একটা উদাহরণস্বরূপ ধরো চিটাগং থেকে একটি পণ্য পঞ্চগড়ে যাবে। এখন দেখা গেল মাঝখানে আমাদের অনেক তোমার হচ্ছে যে বন্টন প্রণালী যেটি যাচ্ছে সেটি থাকলো, তাহলে সেক্ষেত্রে এই যে ডিস্ট্রিবিউশন অফ রিস্ক, অর্থাৎ মাঝখানে যদি আমার মধ্যস্থতা কারবারি থাকে, তাহলে কিন্তু আমার রিস্কটা কমে গেল, কিন্তু কেননা তার উপরে আমি আবার রিস্কটা বর্তায় দিলাম, তাহলে সেক্ষেত্রে আমার এই ঝুঁকিটা কিন্তু কমে যায়, বা ঝুঁকির কিন্তু খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়, অর্থাৎ একজনের উপরে কিন্তু ঝুঁকিটা থাকে না। যাই হোক, এর উপরেও আমরা যদি আরও চিন্তা করি, তাহলে আমরা বলবো যে টু কিপ অ্যাক্টিভ দ্য সাপ্লাই চেইন, অর্থাৎ এই সাপ্লাই চেইনকে কিন্তু অ্যাক্টিভ করার ক্ষেত্রে কিন্তু কাজে দেয়, অর্থাৎ সাপ্লাই চেইনকে যে অ্যাক্টিভ রাখবে, সেই অ্যাক্টিভ রাখতেই কিন্তু এই ডিস্ট্রিবিউশনের ভূমিকাটা অগ্রগণ্য, মানে অতীব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমরা যদি আরও চিন্তা করি যে ওভারঅল প্রফিটেবিলিটি, অর্থাৎ আমাদের যে লাভ হবে, সেই লাভটির ক্ষেত্রে কিন্তু সার্বিক যে লাভজনতা, হ্যাঁ, সেই লাভজনকতার ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরেকটি বিষয়, আমরা যখন ব্যয় হ্রাস করব, রিডিউসিং কস্ট বলা হচ্ছে, ব্যয় হ্রাস করার ক্ষেত্রেও কিন্তু এই সাপ্লাই চেইনের ডিস্ট্রিবিউশনটা কাজ করবে। আরেকটি বিষয়, টু অ্যাচিভ অবজেক্টিভস, আমরা স্বাভাবিক দিক থেকে দেখতে যাই যে বন্টন প্রণালী যদি শক্তিশালী হয় বা প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনটা একটু সহজতর হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই যে তোমার হচ্ছে যে উদ্দেশ্য অর্জনেও কিন্তু এই বন্টন প্রণালী কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করে থাকে। আরেকটি বিষয়, যে সাপ্লাই চেইনের তো সাকসেস দরকার, আমি যেটা প্রথমে বলেছিলাম যে সাপ্লাই চেইনের তো অবশ্যই সাকসেস দরকার, তাহলে এই সাপ্লাই চেইনের যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু এই ডিস্ট্রিবিউশন যে চ্যানেল, সেই চ্যানেলের উপরে কিন্তু নির্ভর করবে। আর সব শেষের দিকে আমরা যদি বলি, তাহলে বলবো যে বিক্রয় বৃদ্ধি, সর্বোপরি বিক্রয় বৃদ্ধি,
অর্থাৎ আসলে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে সাপ্লাই চেনের গুরুত্ব অপরিসীম, এবং সেই সাপ্লাই চেন যদি ফ্রুটফুল হয় তাহলে অর্থাৎ ডিস্ট্রিবিউশন ফ্রুটফুল হলে সাপ্লাই চেন ফ্রুটফুল হবে, এবং সাপ্লাই চেন ফ্রুটফুল হলে আমরা দেখব যে অবশ্যই একটি প্রতিষ্ঠানের কিন্তু তোমার হচ্ছে সেলসটা বেড়ে যাবে। আমরা এবারে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন। অর্থাৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে আসলে কোন কোন জিনিসগুলোর আমাদের গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে, বা আমরা এটাকে বলতে পারি এক ধরনের প্রভাব বিস্তারকারী উপাদান। ঠিক আছে, যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সড কোনটা কোনটা করবে, ইনফ্লুয়েন্সিং এলিমেন্টস কি হতে পারে। এখানে দেখো এলিমেন্টস অফ কাস্টমার সার্ভিস ইনফ্লুয়েন্সড বাই নেটওয়ার্ক স্ট্রাকচার। বলছে নেটওয়ার্ক স্ট্রাকচারের ক্ষেত্রে কি কি আমাদের স্ট্রাকচার থাকতে পারে। একটি হচ্ছে রেসপন্স টাইম, যে মানে প্রতিক্রিয়ার যে টাইম বা ফিডব্যাকের যে টাইম, সেই টাইমটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই সময়টা কিন্তু খেয়াল করতে হবে। এরপরে বললো প্রোডাক্ট ভ্যারাইটি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো আসলে বৈচিত্র্য কেমন, অর্থাৎ সে কি সেই প্রোডাক্ট কি বারবার একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করলে কিন্তু ক্রেতারা অনেক সময় একঘেয়েমিত হয়ে যায়। এই একঘেয়েমি হয়ে যাচ্ছে ক্রেতারা, নাকি ক্রেতা সন্তুষ্টি আনয়নের জন্য ওই প্রতিষ্ঠানটি তোমার হচ্ছে যে অনেক পণ্যে বৈচিত্র্যতা নিয়ে আসতেছে, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে, একটি প্রতিষ্ঠানের খেয়াল করতে হবে। নাম্বার 3-তে বলা হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, অর্থাৎ একটা প্রোডাক্ট পেতে হলে কি দেখা গেল যে আমি এখানে এখন বসে আছি, আমি তোমার হচ্ছে যে পঞ্চগড়ে, এখন আমাকে যেতে হচ্ছে একটা প্রোডাক্ট নিতে রংপুরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার পক্ষে এই বারবার একইভাবে এই রংপুরে গিয়ে এই প্রোডাক্টটি নিয়ে আসা কিন্তু সম্ভব না। তাহলে এই প্রোডাক্টটার আসলে অ্যাভেলেবিলিটি কেমন, হাতের কাছে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় মানুষ কিন্তু সেটি আগে গ্রহণ করবে। তাহলে আমার এই জিনিসটি চিন্তা করতে হবে। আরেকটি বিষয় কাস্টমার যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাস্টমারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু কাজে মানে বিবেচনা করতে হবে, যে আমাদের কাস্টমাররা কিন্তু মানে আমাদের যে ক্রেতা তাদের কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আর আরেকটি কথা দেখো যে অর্ডার ভিজিবিলিটি, অর্থাৎ আমরা যে অর্ডার করতে পারছি সেই অর্ডারের বিষয়টা কেমন থাকতেছে, যে আমাদের যে আমরা অর্ডার করছি অর্থাৎ যে ফরমাইশ, সেই ফরমাইশের আসলে দৃশ্যমানতা কেমন, অর্থাৎ আসলে আমরাই শুধু মানে ক্রেতারা চিন্তা করবে আমরাই কি শুধুমাত্র ফরমাইশ দিতে যাচ্ছি, নাকি এর আগে কেউ ফরমাইশ দিয়েছিল, এই বিষয়গুলো। আরেকটি বিষয় দেখো রিটার্নেবিলিটি, অর্থাৎ যদি কোনো ডিফেক্ট পণ্য পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটি তোমার হচ্ছে যে ফেরত দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা সেটির, এই বিষয়গুলো কিন্তু আমাদের নেটওয়ার্ক ডিজাইন, যখন আমরা একটা বন্টন প্রণালীর নেটওয়ার্ক ডিজাইন করব তখন সেই নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান কিন্তু ভাবতে হবে। এরপরে দেখো সাপ্লাই চেইন কস্ট অ্যাফেক্টেড বাই নেটওয়ার্ক তোমার হচ্ছে স্ট্রাকচার। তাহলে নেটওয়ার্ক স্ট্রাকচারের কথা যদি আমরা ভাবি তাহলে সাপ্লাই চেইন কস্ট বলছে যে ইনভেন্টরিজ, ট্রান্সপোর্টেশন, ফ্যাসিলিটিস অ্যান্ড হ্যান্ডলিং। তাহলে এখানে ফ্যাসিলিটির কথা বলা হচ্ছে, ইনভেন্টরিজ, ট্রান্সপোর্টেশন, ফ্যাসিলিটিস অ্যান্ড হ্যান্ডলিং। তাহলে এই বিষয়গুলো আমরা দেখলাম যে আসলে আমরা যদি তোমার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই জিনিসগুলো খুব বেশি খেয়াল করতে হবে। আমরা চলে যাচ্ছি এবারে পরের আলোচনায়, সেটি হচ্ছে ডিজাইন অপশনস ফর এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ডিজাইন অপশনস ফর এ তোমার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এখানে দেখো কি বলা হচ্ছে যে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং। ঠিক আছে, অর্থাৎ শিপিংয়ের ক্ষেত্রে এখানে আমরা এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি। অর্থাৎ তোমরা দেখো ফার্স্ট অফ অল সবার উপরে যেটি দেয়া সেটি হচ্ছে যে আসলে 1 নম্বরে যেটি দেয়া সেটি হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং, অর্থাৎ সরাসরি শিপিং সহ উৎপাদনকারীর স্টোরেজ থেকে ক্রেতার নিকট যখন পণ্য সাপ্লাই করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে, এটা আমি আবার বলছি যে সরাসরি শিপিং সহ উৎপাদনকারীর স্টোরেজ থেকে যখন সরাসরি ক্রেতার কাছে পৌঁছাবে তখন সেটিকে বলবো আমরা। আচ্ছা, আসলে এই দুটি মৌলিক একটা সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে এখানে, সেটি হচ্ছে পণ্য কি ক্রেতার অবস্থানে সরবরাহ করা হবে, এটা একটা বিষয়, নাকি পূর্ব নির্ধারিত কোনো স্থান থেকে ক্রেতা পণ্যটি খালাস করবে। আসলে আমরা যদি চিন্তা করি FOB শিপিং পয়েন্ট ছিল একটি কথা, আর FOB ডেস্টিনেশন। FOB আমরা বলতাম যে ফ্রেইট অন তোমার হচ্ছে যে বোর্ড, অর্থাৎ এখানে FOB ডেস্টিনেশন বলে কথা ছিল, যে এই পণ্যটা কি একেবারেই যেখানে পৌঁছার সেখানে ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছাবে, নাকি সেটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে, ক্রেতা আবার সেখান থেকে নিয়ে যাবে, বিষয়টি এরকম থাকে। তাহলে সেক্ষেত্রে আরেকটি বিষয় কি যে পণ্যটি কি মধ্যস্থতা কারবারের মাধ্যমে প্রবাহিত হবে,
নাকি একেবারেই মাধ্যমিক অবস্থানের মাধ্যমে করা হবে। মানে এখানে তোমার বিষয়টা হচ্ছে এরকম যে মধ্যস্থতা কারবারি থাকবে তাদের মাধ্যমে করা হবে, না মাধ্যমিক অবস্থানের মাধ্যমে করা হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েটলি করা হবে, নাকি ইন্টারমিডিয়েট লোকেশনে সেটি নিজে রাখা হবে। যাই হোক, এই দুটি কিন্তু হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত গ্রহণের বিষয়, এবং সেটার জন্য আমরা এই যে তোমার হচ্ছে যে ডিজাইন, সেই ডিজাইন অপশানস, অর্থাৎ কী কী ধরনের ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে সরাসরি শিপিং করছি আমরা, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং, অর্থাৎ এখানে সরাসরি আমরা একটা প্রতিষ্ঠান যখন সরাসরি শিপিং সহ উৎপাদনকারীর স্টোরেজ থেকে ক্রেতার নিকট পণ্যটা পৌঁছাচ্ছে। আরেকটি বিষয় নাম্বার 2তে দেখো, এবারে বলছে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডিরেক্ট শিপিং অ্যান্ড ইন ট্রানজিট মার্টস। তাহলে এখানে কি বললো, বলছে সরাসরি শিপিং এবং ইন ট্রানজিট মার্টস সহ উৎপাদনকারীর স্টোরেজ থেকে ক্রেতার নিকট পৌঁছাবে। আবার আরেকটি বিষয় দেখো 3 নম্বরে বলছে ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কেরিয়ার তোমার হচ্ছে যে ডেলিভারি। 3 নম্বরে দেখো বলছে যে এটা হচ্ছে কেরিয়ার ডেলিভারি। তাহলে এখানে বলা হচ্ছে যে প্যাকেজ কেরিয়ার অর্পণ সহ, মানে তোমার যে প্যাকেজ কেরিয়ার থাকবে সেই প্যাকেজ কেরিয়ার অর্পণ সহ বন্টনকারীর স্টোরেজ থেকে সরাসরি একেবারে তোমার হচ্ছে যে ক্রেতার নিকট পৌঁছাচ্ছে। তাহলে বন্টনকারীর স্টোরেজ থেকে পৌঁছাচ্ছে। আবার দেখো আমরা যদি 4 নম্বরের দিকে খেয়াল করি, পরেরটাতে বলছে যে ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। তাহলে এখানে আবার আরেকটা জিনিস বলা হচ্ছে যে শেষ মাইল অর্পণ সহ বন্টনকারীর স্টোরেজ থেকে একেবারেই ক্রেতার নিকট গিয়ে পৌঁছানো। 5 নম্বরের দিকে যদি খেয়াল করি আমরা, এখানে 5 নম্বরের কথা বলা হচ্ছে যে মানে তোমার দেখো যে ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কনজিউমার্স পিক আপ। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে একেবারে পিক আপ সহকারে বা যেটা পিক আপ সাইট সহ বা পিক আপ সহকারে উৎপাদনকারী অথবা বন্টনকারীর স্টোরেজ থেকে সরাসরি একবারে ক্রেতার নিকট গিয়ে পৌঁছে যাওয়া। তো যাই হোক, এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, অর্থাৎ বিভিন্নভাবে আমাদের এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে আমরা ডিজাইন করতে পারি। তো আবার 5 নম্বরের দিকে যদি আমরা খেয়াল করি, আমি অলরেডি 5 নম্বরটা বলেছি, এবং আমাদের যে 6 নম্বরে বলা হচ্ছে যে রিটেইল। দেখো 6 নম্বরে বলা হচ্ছে রিটেইল স্টোরেজ উইথ কনজিউমার পিক আপ। তাহলে এটিও ওরকম জিনিস যে পিক আপ সাইট সহ একেবারে খুচরা বিক্রেতা বা যেটা আমরা রিটেলার বলে থাকি সাধারণত, যে খুচরা বিক্রেতা, সেই খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট গিয়ে পৌঁছানো, এই জিনিসটিও সেটিকে আলোকপাত করা যেতে পারে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বন্টনের জন্য, বন্টন নেটওয়ার্কের জন্য কিন্তু এই ডিজাইনগুলো হতে পারে। এখন একটা প্রতিষ্ঠান তার সার্বিক দিক চিন্তা করে এই ডিজাইনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ডিজাইন তারা চুজ করবে। আমরা এবারে যে জিনিসটির দিকে যাব সেটি হচ্ছে ই বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এই ই বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে আসলে যে বর্তমানের যে ই বিজনেস এবং অনলাইন বিজনেস যেটাকে আমরা বলবো, সেই অনলাইন বিজনেসের ক্ষেত্রে বা ই বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বর্তমানের যে চ্যানেল, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেল, এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের কিন্তু অনেক বেশি অবদান রয়েছে। কেননা ডিস্ট্রিবিউশন চ্যানেলের ক্ষেত্রে যে ই বিজনেসের কথা আমরা যেটা বলছি, যে এখানে কিন্তু আমরা এভাবে বলতে পারি কথাগুলোকে, যে ব্যবসায় প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে যখন ইন্টারনেট বা এক্সট্রানেট বা ইন্ট্রানেট, এই জিনিসগুলো যখন বা অন্যান্য যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো সেটি হচ্ছে ই বিজনেস। এবং আরেকটি ভাবে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে পণ্য ও সেবার যে উৎপাদন, সেই উৎপাদন, বিপণন, বিক্রয়, মানে বন্টন, মূল্য প্রদান করা, অভ্যন্তরীণ যে উন্নয়ন, সেই যখন অনলাইন প্রক্রিয়া ব্যবহার করে করা হবে তখন আমরা সেটিকে বলবো সেটি হচ্ছে ই ব্যবসায় বা ই বিজনেস। যাই হোক, এই জিনিসটি কিন্তু তোমরা শিক্ষার্থীরা হয়তো জানো যে 1990 সালের শুরু থেকে কিন্তু এই বন্টন নেটওয়ার্কটা এর ধারণা ঘটেছিল, এবং এটি কিন্তু বর্তমানে 1990 সালের পর থেকে কিন্তু এই মোটামুটি ই বিজনেসটার কিন্তু প্রচলন ঘটেছে। আমরা যেমন ক্রেডিট কার্ডের কথা বলি, ডেবিট কার্ডের কথা বলি, এই সব কিছু কিন্তু ই বিজনেসের আওতাভুক্ত। তো যাই হোক, আসলে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আরেকটি বিষয় আমরা যদি এবারে চিন্তা করি যে আসলে ইম্প্যাক্ট অফ ই বিজনেস অন কাস্টমার সার্ভিস, আমরা এই জিনিসটা চিন্তা করতে পারি যে কাস্টমার সার্ভিসে আসলে এই ইম্প্যাক্টটা কতটুকু। যেমন ধরো রেসপন্স টাইম,
অর্থাৎ প্রতিক্রিয়ার সময় কতটুকু, হ্যাঁ, অর্থাৎ কোনো মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সরাসরি কিন্তু ডাউনলোড করা যায় এবং সরাসরি যখন ইন্টারনেটের মাধ্যমে তুমি ক্রেতা বা পণ্য বা সেবা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তাহলে সেক্ষেত্রে এই যে কিন্তু যে সকল বস্তুগত পণ্য তোমার হচ্ছে যে ইন্টারনেটের থেকে ডাউনলোড করা যাবে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রেতাকে অপেক্ষা করতে হয়। তো যাই হোক, এই কোনো কিছু আছে কি ডিরেক্ট সেলসের মাধ্যমে ঘটে যেতে পারে, আবার আরেকটা হচ্ছে কি তোমার ফ্লেক্সিবল প্রাইসিং, তোমার হচ্ছে যে অনেক সময় সেটি কিন্তু আমরা তোমার ইনডিরেক্ট সেল হতে পারে, ডিরেক্ট সেল হতে পারে, আবার ইনডিরেক্ট সেল হতে পারে। যাই হোক, পণ্য বৈচিত্র্যের কথা যদি আমরা খেয়াল করি তাহলে বলবো যে পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে কিন্তু ই ব্যবসায় যথেষ্ট প্রভাব বিস্তার করতেছে এবং ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট বা যেমন তোমার হচ্ছে একই সাথে কিন্তু বিভিন্ন ধরনের পণ্যের প্রদর্শন খুব সহজ হয়, কিন্তু খুচরা মজুদের ক্ষেত্রে কিন্তু এ ধরনের ক্ষেত্রে দেখানো কিন্তু খুব বেশি কষ্টকর। সেক্ষেত্রে এই যে যখন পণ্য বৈচিত্র্যতা আনার ক্ষেত্রে ই বিজনেস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেননা ইন্টারনেটে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বৈচিত্র্য প্রোডাক্ট কিন্তু প্লেস করতে পারি। এরপরে পণ্যের যে পর্যাপ্ততার কথা আমরা বলতেছি, অর্থাৎ ই বিজনেস প্রক্রিয়া যখন হবে তখন সেই ই বিজনেস প্রক্রিয়াতে কিন্তু মানে পণ্যের যে পর্যাপ্ততার কথা বলেছে, মানে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিতে আমরা দেখতে পাচ্ছ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ ই বিজনেস প্রক্রিয়ায় কিন্তু উৎপাদন এবং সরবরাহকারী সরাসরি কিন্তু ক্রেতাদের নিকট থেকে পণ্যের চাহিদা সম্পর্কে তথ্য পাবে, ফলে কিন্তু সাপ্লাই চেন যে ম্যানেজার থাকবেন উনি কিন্তু অতি সহজেই চাহিদা এবং যোগানের মধ্যে কিন্তু সমন্বয় সাধন করতে পারবেন। যাই হোক, ক্রেতা যে অভিজ্ঞতা অর্থাৎ কাস্টমার যে এক্সপিরিয়েন্স, সেখানেও কিন্তু একই রকম ঘটনা ঘটবে, অর্থাৎ ই বিজনেসের ক্ষেত্রে যে ক্রেতা অভিজ্ঞতা থাকবে সেখানে যথেষ্ট প্রভাব তোমার হচ্ছে যে ই বিজনেসের ক্রেতা অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। এবং এখানে মূলত তোমাকে বলা হচ্ছে যে তিনটি বিষয়ের কারণে, এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ যে পার্সোনালাইজড বাইং অ্যান্ড এক্সপিরিয়েন্স, তিনটা বিষয় আমরা এখানে খেয়াল করতে হবে, যে অ্যাক্সেসের কথা বলা হচ্ছে এবং কাস্টমাইজেশনের কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে কি কনভেনিয়েন্স কথা বলা হচ্ছে। তো যাই হোক, টাইম টু মার্কেট, অর্থাৎ আমাদের টাইম টু মার্কেটের ক্ষেত্রে এখানে অর্থাৎ ফাস্টার টাইম টু মার্কেট, অর্থাৎ কতটুকু শর্ট মানে কত দ্রুততার সাথে এটা মার্কেটে গেল সেটি চিন্তা করতে হবে। আরেকটি হচ্ছে অর্ডার ভিজিবিলিটি, আরেকটি হচ্ছে প্রোডাক্ট রিটার্নেবিলিটি, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তারপরে ডিরেক্ট সেলস টু কাস্টমার্স, তাহলে ডিরেক্ট সেলের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট সেলস টু কাস্টমার্স। তারপরে দেখো এখানে ফ্লেক্সিবল প্রাইসিং, তারপরে প্রোডাক্ট পোর্টফোলিও অ্যান্ড প্রমোশনস, ঠিক আছে। এই সব কিছুই কিন্তু আসলে এই ই বিজনেসের মাধ্যমে বা ই বিজনেস কাস্টমার সার্ভিসকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল বলো আর বিজনেস বলো, এই ডিস্ট্রিবিউশন চ্যানেল বা বিজনেস এই সব কিছুতে কিন্তু আমরা দেখতে পাই যে ই বিজনেসটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা প্রভাবিত করে থাকে। যাই হোক, এই ছিল আমাদের। এখানে কিন্তু আরও অনেক কিছু বলা যেতে পারে, যেমন ধরো এই যে ই বিজনেস বা এখানে খরচের উপরে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে থাকে এই বিজনেস। যেমন মজুদের ক্ষেত্রে চিন্তা করতে পারো, বা সুযোগ সুবিধার ক্ষেত্রে চিন্তা করতে পারো, বা একটু আগে যে 4টা জিনিস আমরা চিন্তা করলাম, যে ওই যে 6টা জিনিস চিন্তা করেছিলাম তোমাদের মনে আছে অবশ্যই, যে ইনভেন্টরি, ফ্যাসিলিটি, ট্রান্সপোর্টেশনের কথা চিন্তা করেছি, ইনফরমেশন, এই সব কিছুতেই কিন্তু আসলে ই বিজনেসেরও একটা প্রভাব লক্ষ্য করা যায় বা প্রভাব রয়েছে। তো যাই হোক, এবারে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব আমি তোমাদের সামনে, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলস অফ এগ্রিকালচারাল মার্কেট। আসলে আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল, মূলত চ্যানেল নেটওয়ার্ক। তো যাই হোক, এখানে দেখো কিছু কিছু জিনিস রয়েছে। দেখো যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, আমরা জানি ধানের কথা বলতে পারি আমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফার্মারের কাছ থেকে যখন লোকাল কালেক্টররা নিয়ে আসবে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ ওইখানেও যে ফার্মার তোমার হচ্ছে যে ফার্মারের কাছ থেকে কিন্তু লোকাল কালেক্টররা নিয়ে আসলো, এরপর বিভিন্নভাবে সেটি যেতে পারে, যে লোকাল ফুড মার্কেটে সেটি সরাসরি ফার্মারের কাছ থেকে যেতে পারে। এখানে দেখো যে তোমার চিত্রে দেখতে পাচ্ছ, উপর থেকে যদি খেয়াল করো উপরে কিন্তু ফার্মার, ওই ফার্মার থেকে কিন্তু সরাসরি দেখো দুইটা জিনিস, ডান দিকে একটা বাম দিকে একটা বের হয়ে গেছে, এবং যেটা তোমার হচ্ছে যে বাম দিক দিয়ে বের হয়ে গেল সেটি কিন্তু হচ্ছে লোকাল ফুড মার্কেট, অর্থাৎ সরাসরি লোকাল ফুড মার্কেটে চলে গেল, আর হচ্ছে সেটি আবার কাস্টমারের কাছে চলে গেল। এটি একটা ঘটনা ঘটতে পারে। আরেকটি ঘটনা কি হতে পারে, যে লোকাল কালেক্টর যারা আমাদের আছে, সেটা ধানের ক্ষেত্রে হতে পারে, বিশেষ করে এগুলো ধান, গম বা কৃষিজাত পণ্যের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে লোকাল কালেক্টররা সেটা নিল, এবং ওইখান থেকে আবার কি হবে, ওরা আবার ওই তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড তোমার হচ্ছে যে প্রভিন্সিয়াল যে হোলসেল মার্কেট আছে তাদের কাছে দিল,
এবং ওরা আবার আবার যথারীতি লোকাল ফুড মার্কেটে নিয়ে গেল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা ডাবল হইলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাঝখানের ওরা প্রফিট করলে এখানে কিন্তু লোকাল ফুড মার্কেটে একই দামে আবার সেটা আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে ফার্মাররা কিন্তু সেক্ষেত্রে বঞ্চিত হয়। আবার আমরা যদি মিডল ম্যানের কথা চিন্তা করি, দেখো ডান দিকে আসলে কি জানো, এই দুটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করছি। এই যে তোমরা দেখো যে একটাতে একটু তোমার হচ্ছে শ্যাডোটা একটু বেশি, একটু লাইট, এবং আরেকটা হচ্ছে ডিপ। তো একটু খেয়াল করে দেখো, ডিপটা কিন্তু হচ্ছে মডার্ন মার্কেটিং চেইন, আর বাম দিকেরটা হচ্ছে কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং চেইন। তো আমরা যদি খেয়াল করি যে ট্র্যাডিশনাল মার্কেটিং চেইনে কিন্তু এরকম ছিল, আগেরটা ছিল যে ফার্মার লোকাল ফুড মার্কেটে সরাসরি নিয়ে যাবে, আর না হলে সেখান থেকে লোকাল কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, তারপরে ওই এভাবে এভাবে লোকাল ফুড মার্কেটে যেতে পারে। আবার ওইখান থেকে না গিয়ে সরাসরি সেন্ট্রাল হোলসেল মার্কেটে যেতে পারে, আবার সেখান থেকে ফুড মার্কেটে যাবে, সেখান থেকে আবার কনজিউমার পাবে, লক্ষ্য কনজিউমার। কিন্তু বাম পাশটা ছিল আমাদের ট্র্যাডিশনাল। এবারে মডার্নের ক্ষেত্রে কি হচ্ছে, মডার্নের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা মিডল ম্যান থাকবে বা কালেক্টর থাকবে, এ আবার নিয়ে যাবে ওদিকে, সেটা হতে পারে। আবার এদিকে না গিয়ে আবার অনেক সময় এই ফার্মারের কাছ থেকে কিন্তু স্পেশালিস্ট যারা অ্যাসেম্বলার, এরা কারা বলছে যে অফেন ওয়ার্কিং উইথ ফার্মার্স আন্ডার কন্ট্রাক্ট, অনেক সময় কিন্তু কৃষকের সাথে কিন্তু চুক্তি করে অনেকে। তাহলে সেক্ষেত্রে এই যারা চুক্তি করলো তারা নিয়ে গেল, এবং নিয়ে যাওয়ার পরে সেটা আবার সুপার মার্কেটে বা বিভিন্ন ফ্যাক্টরিতে পুনঃ উৎপাদনের জন্য, ঠিক আছে, ধান আবার হয়তো অন্য কিছু উৎপাদনের জন্য, চাউল করার জন্য, বা এরকম বিভিন্নভাবে দেওয়া হয়। আবার সেটি আবার এমনও হতে পারে যে সেক্ষেত্রে ধান উৎপাদন করলো, ধান উৎপাদন করার পরে আবার সেটা হচ্ছে যে সেটি আবার কিন্তু এক্সপোর্ট করলো, অর্থাৎ যারা এক্সপোর্টার আছে তারা আবার এক্সপোর্ট করলো। তো সেক্ষেত্রে এক্সপোর্ট করার পরে আবার সেটা দেখা গেল যে একটা কনজিউমারের কাছে সেটি পৌঁছে গেল। তো যাই হোক, এবারে আমরা আরেকটি যদি এরকম আরেকটি চ্যানেল দেখি, তাহলে দেখতে পাবো যে ডিস্ট্রিবিউশন চ্যানেলস অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, অর্থাৎ এখানে দেখো ফার্মার, স্পষ্টত দেখতে পাচ্ছ তোমরা ফার্মার, তারপরে দেখো বাম পাশের দিকে যদি খেয়াল করি কালেক্টর, কালেক্টরের থেকে মোবাইল ট্রেডার, যারা ভ্রাম্যমানভাবে চলবে তারা সেখান থেকে মিলারের কাছে যাবে, মিলারের কাছ থেকে দেখো কমিশন এজেন্ট, ওই কমিশন এজেন্ট থেকে রিটেলার, রিটেলারের পরে কাস্টমার। আবার আমরা যদি ফার্মারের কাছ থেকে দেখো সিডাব্লিউই সেন্টার, হ্যাঁ, এরকম বিভিন্ন মিলে যাচ্ছে। হ্যাঁ, এবারে আমরা অনেক সময় কিন্তু আরেকটি বিষয় খেয়াল করতে হবে, কৃষকদের ক্ষেত্রে কিন্তু সমবায় করা হয়, বা তোমরা জানো সবাই যে সমবায় সমিতি কিন্তু নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, বা সমবায় ব্যবসায়। সেক্ষেত্রে এই যে কোঅপারেটিভ খুবই কম আছে, তারপরেও এই কোঅপারেটিভ যে সোসাইটি বা কোঅপারেটিভ যে তোমার সেন্টার, এই ফার্মারের থেকে কিন্তু সেই জিনিসগুলো সেখানে যাবে, সেখান থেকে আবার এগ্রিগেটেডভাবে সেটি নতুন আবার রিপ্রোডাকশন হবে, এবং সেখান থেকে আবার হোলসেল সেন্টারে চলে যাচ্ছে, এবং তারপরে আবার সেটি রিটেলার মার্কেটে চলে যাচ্ছে, এবং তারপর সর্বশেষ যাচ্ছে আমাদের কাস্টমারের কাছে। তো যাই হোক, এভাবে দেখো তোমরা এই চিত্রটাকে যদি আমরা আবার একটু খেয়াল করি, তাহলে দেখবো যে এই কনজিউমারের কাছে যাচ্ছে, কিন্তু দেখো যে মাঝখানে অনেকগুলো চ্যানেল, অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ এই চ্যানেল, এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার ডিস্ট্রিবিউশন চ্যানেল, অর্থাৎ আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেই এগ্রিকালচার প্রোডাক্টের কিন্তু এরকম চ্যানেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো ভোক্তাদের কাছে পৌঁছায়। এরপরে দেখো যে আমরা আরেকটি দেখব, সেটি হচ্ছে এটা কেমন হতে পারে। দেখো একদিকে তোমার হচ্ছে কাস্টমার প্রোডাক্ট, আরেকদিকে হচ্ছে দেখো কাস্টমার, মাঝখানে দেখো এই যে দেখো যে লিস্ট প্রোডাকশন হলো, অল্প প্রোডাকশন হলো, তাহলে সেক্ষেত্রে সরাসরি উপর থেকে দেখো তুমি যে প্রডিউসারের কাছ থেকে সরাসরি কনজিউমারের কাছে চলে গেল, বেশি লাফালাফি নাই। তারপরে দেখো প্রডিউসার যে আছে, সেই প্রডিউসারের কাছে গেল, সেখান থেকে আবার অর্গানিক তোমার প্রোডাক্ট বাজারে গেল, এবং সেখান থেকে চলে গেল। হ্যাঁ, এই ঘটনাটা ঘটতে পারে। আবার দেখো যদি সরাসরি রিটেলারের কথা চিন্তা করো, যে যারা যারা খুচরা বিক্রেতা আছে তারা কি করবে, এই প্রোডাক্ট থেকে রিটেলার নিয়ে গেল, রিটেলার থেকে আবার সরাসরি সেটা ভোক্তার কাছে পৌঁছায় দিল, এটা একটা হতে পারে। আবার যখন এবারে হোলসেলারের কাছে যাবে, তখন এই হোলসেলার আবার সেখানে বিভিন্ন কনজিউমার মার্কেট থাকবে বা হোলসেল মার্কেট থাকবে, সেখান থেকে আবার সেটা এই বিভিন্নভাবে, এই যে হোলসেল মার্কেট বলতে কি, এই মার্কেটটা থেকে কিন্তু যে কেউ নিয়ে যেতে পারে, যেমন রিটেলার যারা আছে তারাও কিন্তু হোলসেল মার্কেট থেকে নিয়ে যেতে পারে। আবার যারা আমরা বলি যে যারা ব্যবসায়ী রয়েছে, মানে ট্রেডাররা যারা রয়েছে, তারাও কিন্তু সেটা নিয়ে যেতে পারে। এবং তারপর এই যে ট্রেডার বলি, আর সেটা হোলসেল মার্কেট বলি বা কনজিউমার বলি,
আর সেটা ব্রোকার বলি, যেটাই বলি না কেন, এরা আবার তখন সেই জিনিসটিকে তোমার হচ্ছে লোকাল মার্কেটে নিয়ে যাবে। আর লোকাল মার্কেট অনেক সময় আবার কি হয়, লোকাল মার্কেট থেকে এরা কিনে নিয়ে এসে দেন আবার রিটেলারের কাছে যাচ্ছে, রিটেলার আবার তখন কনজিউমারের কাছে যাচ্ছে। একটু খেয়াল করি আমরা, লোকাল বাজার থেকে দেখো একটা পণ্য আসতেছে ট্রেডারের কাছে, ট্রেডার আবার সেটা ঊর্ধ্বমুখে ব্রোকারের কাছে যাচ্ছে, ব্রোকার আবার সেটি হোলসেল মার্কেটে যাচ্ছে, হ্যাঁ, এরপর হোলসেল মার্কেট আবার দেখো রিটেলারে যাচ্ছে, এবং রিটেলার থেকে দেখো আবার কনজিউমারে যাচ্ছে। তাহলে অনেক সময় সরাসরি যেতে পারে, আবার অনেক সময় এরকম বাঁকা পথেও কিন্তু যেতে পারে। যাই হোক, এর পরের যে বিষয়টি আছে, এরপরের দেখো আরেকটি বিষয় দেখো, ওখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে প্রোডাক্ট প্রডিউসার যাচ্ছে, প্রডিউসার অর্গানাইজেশনের সরাসরি সংগঠন যদি থাকে তাহলে সেক্ষেত্রে চলে যাচ্ছে, বা আমরা একটু আগে যে কথাটা বললাম যে অনেক সময় কোঅপারেটিভ যে ইনস্টিটিউশনগুলো থাকে সেগুলোর কাছে যায়, এবং তারপরে দেখো এক্সপোর্টার অর্গানাইজেশন বা এক্সপোর্টারের কাছে সরাসরি যদি চলে যায়, দেখা গেলো প্রডিউসার প্রোডাক্ট করলো, প্রোডাক্ট করার পরে সরাসরি দেখা গেল যে সেটা তোমার হচ্ছে যে এক্সপোর্টারের কাছে চলে গেল, এবং এই এক্সপোর্টারের কাছে যাওয়ার পরে এক্সপোর্টার দেখা গেল সরাসরি সেটা কনজিউমারের কাছে চলে গেল, এইরকম বিষয়টা। অর্থাৎ সরাসরি সেটি মাঝখানে একজনের মাধ্যমে সেটি সরাসরি ক্রেতাদের কাছে চলে যাওয়া। এরপরে দেখো প্রডিউসারের কাছে এরকম অনেক ধরনের ঘটনাই ঘটতে পারে, বা এরকম অনেক ধরনের চ্যানেলই আমরা লক্ষ্য করি। আরেকটি চ্যানেল আমরা দেখব আজকে, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেলস অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট। এটিও একটা এগ্রিকালচার প্রোডাক্ট, দেখো উপরে লেখা এগ মার্কেটিং চ্যানেল। তাহলে যাই হোক, যে কোনো কিছু হইতে পারে, সেটি প্রডিউসারের কাছ থেকে কালেক্টিং ট্রেডার, তারপরে সেটি অ্যাসেম্বলি মার্কেট, ডিস্ট্রিবিউটিং ট্রেডারের কাছে গেল, ঠিক আছে। এভাবে আসলে অনেক সময় কি হয়, আমরা যদি ধান চাউলের কথা চিন্তা করি তাহলে দেখবো যে কৃষকের কাছ থেকে মিলারের কাছে যায়, মিলারের কাছ থেকে স্থানীয় ভোক্তার কাছে যায়, আবার কৃষক, মিলার, খুচরা বিক্রেতা, ভোক্তা, এটা হতে পারে। আবার যদি আমরা বলি কৃষকের পরে মিলার, মিলারের পরে পাইকারি ব্যবসায়ী, পাইকারির পরে খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ীর পরে ভোক্তা, সেটা হতে পারে। আবার কৃষকের পরে সরকার অনেক সময় নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কৃষক, সরকার, এরপরে সরকারের আবার বিক্রি করে দিল মিলারের কাছে, তাহলে মিলার গেল, মিলারের পরে আবার খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতার পরে আবার ভোক্তা। এই ধরনের ঘটনাও ঘটতে পারে চাউল বা ধানের ক্ষেত্রে, কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। আবার দেখো তুলা বা পাটের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, বলছে কৃষকের পরে দেখো প্রাথমিক পাইকারের পরে দেখো ফ্যাক্টরি, তুলার ফ্যাক্টরি থেকে বের হয়ে মাধ্যমিক পাইকার, এই মাধ্যমিক পাইকারের পরে ভোক্তা, ঠিক আছে। আবার সরাসরিও সেই জিনিসটি ঘটতে পারে, যেমন প্রডিউসার যারা উৎপাদন করলো তাদের কাছ থেকে সরাসরি হোলসেলার, এই হোলসেলারের কাছ থেকে সরাসরি ফ্যাক্টরি, হ্যাঁ, ফ্যাক্টরির কাছ থেকে সরাসরি টেক্সটাইল মিলে চলে গেল, ব্যাস, টেক্সটাইল মিলে চলে গেল। এরপরে অনেক সময় দেখা যায় কৃষকের কাছ থেকে যারা পাট ব্যবসা করে তারা কিনে নেয় আগেই, আমরা যেটা আড়তদার বলে থাকি সাধারণত, সেক্ষেত্রে ধান চাউলের ক্ষেত্রে হয়, পাটের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি যে কৃষক, তারপরে কি পাট ব্যবসায়ী, তারপরে ভোক্তা, সরাসরি সেখান থেকে পাট ব্যবসায়ীরা আবার নিয়ে তারা দেখা গেল যে বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। এরপরে দেখো কৃষক, আবার এরকম হতে পারে যারা খুচরা ব্যবসায়ী তারা নিচ্ছে, এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে আবার তোমার হচ্ছে যে অনেক সময় দেখবা যে হয়তো পাবনা বা অন্যান্য জায়গায়, যেমন ধরো আমরা যদি ফরিদপুরের কথা চিন্তা করি, ওখানে বেশ সবচেয়ে বেশি পাট জন্মে বাংলাদেশের, তাহলে সেখানে যদি পাট উৎপাদন হয় ওখানে ছোটো ছোটো ব্যবসায়ী তৈরি হয়ে যাবে, যে আমরা এই পাটগুলো এই গ্রাম থেকে কালেক্ট করছি। এরপরে কি করবে, এরা আবার নিয়ে গিয়ে তোমার ব্যবসা করবে পাইকারের কাছে, বিক্রি করবে, এবং পাইকার তখন আবার সেটাকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায় দিয়ে বিভিন্ন ভোক্তার সেটা কাজে লাগাইলো। তাহলে এটাও কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে এটিও কিন্তু আমাদের একটি বিষয়, যে এই কৃষি পণ্যের যে তোমার হচ্ছে যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, ঠিক আছে। শাকসবজির ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা, অর্থাৎ কৃষক, তারপরে সরাসরি গ্রাম্য ভোক্তা, কেননা শাকসবজি আসলে গ্রামে যখন উৎপাদন হয় তখন সেক্ষেত্রে কিন্তু বাজারে সরাসরি চলে যায়, তাহলে সেক্ষেত্রে যখন সরাসরি চলে গেল তখন কিন্তু সরাসরি তারা ভোক্তারা সেটা পেয়ে গেল। এরকম ঘটনাও ঘটে থাকে সাধারণত। আমরা দেখো আরও যদি চিন্তা করি তাহলে আবার ওই যদি চিন্তা করি যে কৃষকের কাছ থেকে অনেক সময় ব্যবসায়ী, অর্থাৎ অনেক সময় কাঁচা তরকারির কথা বলি, আর যেটা বলি যেমন ধরো পটল, তাহলে সেক্ষেত্রে পটল উৎপাদনগুলো কৃষক, কিন্তু সেক্ষেত্রে পটলটা কিন্তু আবার অন্য একটা ব্যবসায়ীর কাছে বিক্রি করলো, ওই ব্যবসায়ী আবার সেটা ভোক্তার কাছে পৌঁছায় দিল, এরকম। হ্যাঁ, আবার অনেক সময় বিভিন্ন এজেন্ট থাকে, সেই এজেন্টগুলো ওই তোমার হচ্ছে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, এজেন্টগুলো কৃষকের কাছ থেকে সংগ্রহ করলো, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো, এবং পরবর্তীতে খুচরা বিক্রেতার পরে সেটি আবার ভোক্তার কাছে সেটাকে পৌঁছায় দিল। যাই হোক, এই বিষয়গুলো এরকমভাবেই আসে, এবং আমরা এই জিনিসগুলো দেখলাম যে
টার্মিনাল মার্কেট হোলসেলার, মানে মানে আমরা কিভাবে মাঝখানে শুধু আমরা দেখলাম যে একটির পর একটি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কিন্তু চলে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তো এই বিষয়টি ব্যাখ্যার পরে আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আজকের আলোচনার শেষ টপিক, অর্থাৎ এফএমসিজি সেক্টর অ্যান্ড কমোডিটিস অফ বাংলাদেশ। এফএমসিডি আমরা আসলে এটাকে বুঝি ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আসলে কি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এই বিষয়টা এরকম যে সকল পণ্যের চাহিদা খুব ব্যাপক, মূলত তাকে আমরা বলবো এটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, অর্থাৎ যেটার আবর্তনের যে সময়, সে আবর্তনের সময়টা অনেক কম, খুব বিক্রি হয়, সেটাকে আমরা বলবো এফএমসিজি প্রোডাক্ট। দেখো সুন্দরভাবে ডান দিকে লেখা যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস অলসো নোন অ্যাজ কনজিউমার্স প্যাকেজড গুডস, সিপিজি নামেও এটাকে আখ্যায়িত করা হয়, এবং আর প্রোডাক্টস দ্যাট আর সোল্ড কুইকলি, যেটা খুব দ্রুত বিক্রি হয়, অ্যান্ড অ্যাট এ রিলেটিভলি লো কস্ট, এবং তুলনামূলক কম খরচে বিক্রি হয়। এক্সাম্পল ইনক্লুড নন ডিউরেবল হাউস হোল্ড গুডস, আমরা যেই সাধারণত বাসাতে যেই প্রোডাক্টগুলো ইউজ করি, যেমন এই যে চাল ডাল সাবান শ্যাম্পু, এই জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু এই এফএমসিজি সেক্টরের প্রোডাক্টের অন্তর্ভুক্ত। এবং আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখব যে সাচ অ্যাজ প্যাকেজড গুডস, হ্যাঁ, বেভারেজ সামগ্রী, টয়লেট্রি সামগ্রী, হ্যাঁ, এই জিনিসগুলো, কসমেটিক সামগ্রী, এই মানে শুকনা কিছু খাবার, হ্যাঁ, অনেক সময় সেটি কোনো বেকারির হতে পারে, সেটি কোনো, যেমন ধরো এরকম অনেকগুলো আছে, অর্থাৎ আমরা যে গ্রোসারি শপে যাই, এই গ্রোসারি শপে যেই খাবারটা সচরাচর দেখা যায়, বা যে দ্রব্য সামগ্রীগুলো সচরাচর দেখা যায়, এবং যে জিনিসগুলো সাধারণত একজন ভোক্তা বা ক্রেতা দ্রুততার সাথে এই জিনিসগুলো কেনে এবং অনেক বেশি বিক্রি হয়, হ্যাঁ, সেই জিনিসগুলোকে আমরা বলবো সেটি হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। যেমন ধরো লোহা বা মোটরসাইকেল যত বিক্রি হবে, কাপড় যত বিক্রি হবে, অবশ্যই বিস্কুট তার চেয়ে অনেক বেশি বিক্রি হবে। তাহলে এই যে দ্রব্যগুলো বিক্রি হয়, অর্থাৎ যেগুলো ভোক্তা খুব দ্রুত গ্রহণ করে, এখানে বিষয়টা এরকম যে প্রোডাকশন হয়েছে কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানে, কিন্তু দেখো সেই প্রোডাকশনটা ওইখান থেকে ভোক্তা পর্যন্ত আসলো, ভোক্তা মানে তোমার হচ্ছে যে গ্রহণ করলো বা ভোগ করলো, তারপরে আমরা যদি দেখি যে এই যে টাইমটা, এই উৎপাদিত যে বিস্কুট, সেই বিস্কুটটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ভোক্তার কাছে পৌঁছে যাবে। আর উৎপাদিত যে মোটর সাইকেল বা সেটা গাড়ি, সেটি কিন্তু তোমার হচ্ছে যে খুব সহজেই কিন্তু ভোক্তারা কিনবে না, বা দাম বেশি হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা সেটিকে কিন্তু এফএমসিজি প্রোডাক্ট বলতে পারি না। অর্থাৎ তুলনামূলকভাবে এই এফএমসিজি প্রোডাক্টগুলোর কিন্তু দাম তুলনামূলকভাবে কম হয়। যাই হোক, এবারে আমি এই জিনিসটির আরেকটি জিনিস একটু তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে আসলে এটার যে এফএমসিজি ম্যানুফ্যাকচারারের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আসলে কিভাবে যায়। দেখতে পাচ্ছ তোমরা একটা চিত্রে এফএমসিজি ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট ন্যাশনাল, হ্যাঁ, তাহলে এইখান থেকে এই এফএমসিজি ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে চলে গেল, একটা কোম্পানি নিল, এই কোম্পানিটা তখন আবার কি করবে, বিভিন্ন জায়গায় দিতে পারে, যেমন ধরো লোকাল হোলসেলার একটা প্রতিষ্ঠানকে দিতে পারে, মডার্ন রিটেইলারের কাছে দিতে পারে, এবং ট্র্যাডিশনাল রিটেইলারের কাছেও কিন্তু দিতে পারে। তাহলে এই তিনটা জায়গায় দিল, এবং এই তিনটা জায়গা থেকে তখন এরা আবার কিন্তু দেখা যাবে যে সেটি আবার তোমার হচ্ছে কনজিউমার বা কাস্টমারের কাছে সেটি কিন্তু পৌঁছে যাবে। তোমাদের কাছে অবশ্যই এগুলোর বিভিন্ন ইংলিশ রাইটার এবং বাংলা রাইটারের অনেক বই আছে, তোমরা অবশ্যই সেটিকে অনুসরণ করবে, অনুশীলন করবে, তাহলেই তোমরা আশা করি এই জিনিসগুলো সম্পর্কে অনেক বেশি জানতে পারবে, এবং
ম্যানেজমেন্টের যেহেতু এটা বেসিক সাবজেক্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেহেতু অ্যাজ এ স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ইউ শুড নো অ্যাবাউট ইট ডিপলি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।